আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ইনভেস্টমেন্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে ওয়ারেন বাফেট স্যারের নিয়ম কি 2023 সালে আসলেই কার্যকর? নিয়মগুলো আমরা কিভাবে ব্যবহার করব আমাদের ইনভেস্টিংয়ে। তো চলুন দেখে আসি ওয়ারেন বাফেট স্যারের 6 রুলস অফ ইনভেস্টিং, এবং সবার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সো এখানে ওয়ারেন বাফেট স্যারের 6টা রুল দেখানো হচ্ছে। রুল নাম্বার 1 হচ্ছে নেভার লুজ মানি। রুল নাম্বার 2 হচ্ছে নেভার ফরগেট রুল নাম্বার 1। তো এখানে এই দুইটা রুল কভার হয়ে যাচ্ছে, যে একটাতে বলা হচ্ছে নেভার লুজ মানি এবং আরেকটাতে বলা হচ্ছে নেভার ফরগেট রুল নাম্বার 1। তো এখানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি শেয়ারে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু লুজের একটা সম্ভাবনা থাকেই। বাট যদি আমরা একটু দেখি যে ওয়ারেন বাফেট স্যারের নিজের জীবনী এবং অন্যান্য যারা শেয়ার ইনভেস্টার আছে, বড় বড় ট্রেডার বলেন বা বড় বড় যারা ইনভেস্টার আছে, তারা কিন্তু তাদের লাইফ স্টাইলে স্পেন্ডিংটা অনেক কমায় দিত, মানে তাদের খরচগুলো অনেক কমায় রাখতো। তো খরচ কমায় রাখলে কি হইতো, যে সাপোজ বড় ধরনের কোনো লস হল, কিন্তু যেহেতু তার খরচগুলো কমায় রাখতো, সেহেতু সে কিন্তু ওই লসের এগেনস্টে মানে তার খরচ দিয়েও কিছুটা সেভ করে করে এই টাকাটা পুষায় নিত। তো এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে আমরা কিন্তু আমাদের ফার্স্ট আপনাদের একটা সিকিউর ইনকাম থাকতে হবে। সেটা কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি কখনোই মান্থ টু মান্থ ইনকাম জেনারেট করার ধারণা নিয়ে বিনিয়োগ করাটা বোকামি। তো আপনাদের একটা সিকিউর, যদি আপনার কাছে সাপোজ 10 লাখ টাকা থাকে, আপনার কোনো চাকরি নেই, তাহলে কিন্তু প্রায় 7 লাখ টাকা বা 10 লাখ টাকাই আপনার সঞ্চয়পত্রে রাখা বেটার। কারণ হচ্ছে ওইটা দিয়ে আপনার একটা সিকিউর ইনকাম আসতেছে। 10 লাখের পরবর্তীতে যে টাকাটা থাকতেছে সেটা দিয়ে আপনি বিনিয়োগ করতে পারেন। বাট আপনি টোটালি 10 লাখ টাকার যদি রিস্ক নিয়ে নেন, তাহলে কিন্তু যদি আপনি লুজ করেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি একটা বড় ধরনের ডিস্টার্বিং সিচুয়েশনে পড়ে যাবেন এবং লাইফটাকে টেনে নেওয়াই আপনার জন্য কষ্টকর হবে। তো বেসিক্যালি আবার অনেকে দেখা যায় যে চাকরির পাশাপাশি টুকটুক করে ইনভেস্টমেন্ট করতেছে। এইটা হয়তো একটা ভালো দিক। একটা সার্টেন টাইমে গিয়ে এইজের 50-তে গিয়ে তারা কিন্তু তখন চাকরি ছেড়ে দিয়ে, যদি তাদের একটা ভালো অ্যামাউন্ট হয়, তখন তারা কিন্তু ওখান থেকে কিছু টাকা তুলে একটা সিকিউর জায়গায় রেখে ওখান থেকে যে লাভটা পাবে সেটা দিয়ে ডেইলি চলতে পারে বা মান্থলি চলতে পারে। আর বাকি টাকা যেটা সে রিস্ক নিতে পারে সেটা সে মার্কেটে ইনভেস্ট করে রাখতে পারে। তো নর্মালি আরেকটা ব্যাপার হচ্ছে যে লুজ মানি করতে মানা করতেছে, এটা তো আসলে সম্ভব না কখনোই শেয়ার মার্কেটে। বাট আমরা আমাদের এক্সপেন্সেস গুলোকে কমায় দিতে পারি, আমরা আমাদের যে ইনকামগুলোকে বাড়ায় দিতে পারি। আমি যদি কখনো লস খেয়েও যাই, আমাকে এটা করতেই হবে, নট রিপিট এগেইন। এবং আমি যেই কারণে লসটা খেলাম, এটা কিন্তু বারবার একইভাবে রিপিট করা যাবে না, যেটা আমাদের সবার ক্ষেত্রেই হয়ে থাকে। যেমন যখন মার্কেট খুব খারাপে যায়, তখন আমরা কেনার সাহসটা পাই না, তখন আমরা বিক্রি করি, বা তখন সাইকোলজিক্যালি বিক্রি করতে ইচ্ছা করে। বাট যখন মার্কেটটা ভালো দিকে যায়, তখন কিন্তু আমরা আবার সেল না করে কেনা শুরু করি। তো এই সাইকোলজিটাকে হ্যান্ডেল করতে হবে নিজের মধ্য থেকে, এবং তাহলে কিন্তু আমরা লুজ কমাইতে পারবো। এবং রিস্কটাকে আমরা এমনভাবে নিতে হবে যে যাতে একদিক দিয়ে লস হলেও আরেক দিক দিয়ে যেটা কভার হয়ে যায়। নেভার ইনভেস্ট ইন বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। সেকেন্ড পয়েন্টটাতে সে বলতেছে যে এরকম কোনো বিজনেসে ইনভেস্ট করা যাবে না যেগুলো আমরা বুঝি না। সেখানে অনেক কিছু বলা আছে, যেমন সে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে কখনোই ইনভেস্ট করতে চায় নাই, কারণ সে এটা থেকে কোনো বেসিক্যালি সে বুঝতোই না, দ্যাটস ওয়াই সে কখনো ইনভেস্ট করতে চায় নাই। এবং এরকম অনেক ব্যবসা আছে যেগুলো আমরা বুঝি না, যেমন আমি লিন্দে বাংলাদেশের বিজনেস ওয়েটা বুঝি না। তারপর যদি বলেন, আমি ডিএসসিতে যে স্টকগুলো আছে সেগুলোর কিছু কিছু স্টকের 30% বিজনেস মডেলটা বুঝি। এখানে কিন্তু বিজনেস মডেল বলতে কিন্তু আপনার ম্যানেজমেন্ট কিভাবে কাজ করতেছে, কি প্রোডাক্ট সেল করতেছে, বাই করতেছে, প্রোডাক্টটার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, এবং এই প্রোডাক্টটা স্কেলেবল কন্ডিশনটা কি, মানে কত দূর পর্যন্ত প্রোডাক্টটা ট্রেড হইতে পারে বা সেল বাই হইতে পারে, এবং কতটুকু স্কেল আছে প্রোডাক্টটার, মানে কতটুকু ছড়ায় আছে প্রোডাক্টটা। তারপরে যদি বলতে চান প্রোডাক্টটা কি সামনে গ্রোথ হবে কিনা, এরকম কিছু বিষয় আছে যেগুলো বুঝতে হবে। এবং যদি আমাদের অনেক সময় এমন প্রকল্প মনে হয় যে অনেক লাভজনক হবে, বাট
এরকম পুরোপুরি আমরা যে ব্যবসাগুলো জানি না, তাহলে সেগুলোতে না বিনিয়োগ করাই ভালো বলে ওনারা মনে করেন। এখানে আরেকটা ব্যাপার, যদি আমরা এরকম ব্যবসায় ইনভেস্টমেন্ট করি যেটা আমরা বুঝি না, তাহলে কিন্তু যদি এটাতে লস হয় তখন কিন্তু আমরা সাইকোলজিক্যালি বেশি দুর্বল হব, রেদার দেন যে ব্যবসাটা আমি বুঝি, ইনভেস্ট করেছি তারপরও লস খেলাম, তাহলে কিন্তু সাইকোলজিক্যালি কম দুর্বল হব। তো এখানে সাইকোলজির সাথে একটু রিলেটেড। আমার ফেভারিট হোল্ডিং পিরিয়ড ইজ ফর এভার। ওয়ারেন বাফেট স্যার বলতেছে যে তাদের ফেভারিট হোল্ডিং পিরিয়ড হলো ফর এভার। এখানে ফর এভার হলে তো আবার কোনো শেয়ার থেকে প্রফিট নেওয়া যাবে না, ঠিক না? বাট এখানে একটু স্ট্র্যাটেজি আমাদের এখনকার যুগে কাজে লাগাতে হয়। যেমন যদি আপনি কোন একটা শেয়ার পারচেস করেন এবং সেটা 3 গুণ বেড়ে যায়, তাহলে আপনি আপনার মূলধনটা 33% টাকা কিন্তু আপনার মূলধন এখানে হয়ে যাচ্ছে, এবং মূলধনটা আপনি বার করে ফেলেন, অন্য কোনো শেয়ারে ঢুকান বা আপনি পার্সোনালি কোনো অন্য খাতে কাটান, তো বাকি যে 2 গুণটা সেইটা আপনি রাখতে পারেন। এবং এখানে একটু মাথায় রাখতে হবে, শেয়ার মার্কেটের যে দামগুলো আমরা দেখতে পারতেছি, এগুলোর দামের কিন্তু কোনোটারই কোনো ফিক্স না, যেটা যে কোনো সময় যে কোনোটা বাড়তে কমতে পারে। আচ্ছা, এখানে এই কৌশলটা বাফেট স্যারের জন্য এত ভালোভাবে কাজ করে, এতে অবাক হওয়ার কিছু নেই যে তিনি অন্যদের একই কাজ করার পরামর্শ দেন। যদি আপনি 10 বছরের জন্য একটি স্টকের মালিক হতে ইচ্ছুক না হন, তবে 10 মিনিটের জন্য একটির মালিক হওয়ার কথা ভাববেন না। এটা বাফেট স্যার বলছে। তো নেক্সট পয়েন্টে যদি আমরা যাই, নেভার ইনভেস্ট অন ব্রড মানি। যে মানিটা হচ্ছে লোন করা, সেটা দিয়ে ইনভেস্ট করতে মানা করতেছে। কারণ এখানে লোন করা মানিতে আমাদের কিন্তু সবসময় একটা টেনশন কাজ করে যে এটার লোনটা আমি কখন রিপেমেন্ট করব, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কখন আমি এই লোনটাকে রিপেমেন্ট করবো এবং কখন এটার ইন্টারেস্টটা কত আসতেছে, এগুলো সব কিছু মিলে একটা টেনশন আমাদের কিন্তু থাকে। বাফেট দৃঢ়ভাবে বিনিয়োগের জায়গায় ঝাঁপ দেওয়ার বিরুদ্ধে, মানে লোন নিয়ে বিনিয়োগের জায়গায় ঝাঁপ দেওয়ার বিরুদ্ধে, এবং আপনার যদি তা করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকে, তিনি বলেছেন যে আপনার যা আছে এবং যা আপনার সত্যি প্রয়োজন নেই তার জন্য ঝুঁকি নেওয়া পাগলামি। শুধু এটা বাফেটই না, পিটার লিঞ্চও এরকম বলে যে আপনার যে টাকাটা কোনো দরকার নেই, বা যে টাকাটা থেকে আপনার কোনো ইনকাম জেনারেট হওয়া বা লস খেলেও সমস্যা নেই, সেই টাকাটাই আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। এছাড়া আপনার ধার করা টাকা স্টক কিনেন, তাহলে আপনার ফোকাস হবে টাকা ফেরত দেওয়ার ওপর। সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করার দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করার পরিবর্তে যা আগের নিয়মের বিরুদ্ধে যায়। হোপফুলি বুঝতে পেরেছেন। আর লাস্ট পয়েন্টটা যদি আসি, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। এটা আমরা বাফেটের সবচেয়ে জনপ্রিয় একটা ধারণা বা উক্তি। উচ্চ যেই শেয়ারগুলোর ইন্ট্রিনসিক ভ্যালু হাই বাট এখন ট্রেডিং হইতেছে লো প্রাইসে, সেগুলোই আমাদের এখন বিনিয়োগ করা উচিত। আর যেগুলোর হলো ইন্ট্রিনসিক ভ্যালু খারাপ বাট এখন ট্রেডিং হইতেছে বা সামনে ট্রেডিং, যখন এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ভিন্ন হওয়ার জন্য আপনার আলাদা হওয়ার চেষ্টা করা উচিত নয়, এবং অন্যরা যা করতেছে তা অনুসরণ করার পরিবর্তে আপনার অন্তরের সাথে চলা উচিত। মানে আপনার নিজের একটা গার্ডেজ চলা উচিত, অন্যরা কি করতেছে এটা দেখার দরকার নেই। যখন অন্যরা গ্রিডি হবে, লোভী হবে, তখন আপনি ফেয়ার করেন, ভয় পান, তখন আপনি সেল করেন। আর যখন অন্যরা ফেয়ারফুল হবে, ভয় পাবে, তখন আপনি বাই করেন। এটার সারমর্ম। তো আমরা এখানে দেখতে পারলাম যে বাফেটের উক্তিগুলো কিন্তু এখনো পর্যন্ত মার্কেট এবং ইনভেস্টরদের জন্য কার্যকারী, এবং কেউ যদি এই স্ট্র্যাটেজি ফলো করে আগায় এবং ভালো শেয়ার বিনিয়োগ করতে পারে, তাহলে কিন্তু সে অবশ্যই সাকসেসফুল হবে। এখানে আরেকটু বলার আছে যে নেভার ইনভেস্ট ইন বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এটার আরেকটা উদাহরণ দেই যে আমি কখনো ডেস্টিনি ইউনিপে অথবা জিএমজি এয়ারলাইনের প্লেসমেন্ট এগুলোতে বিনিয়োগ করিনি, কারণ আমি এই ব্যবসাগুলো বুঝতামই না, এবং আমার কাছে সবসময় মনে হতো যে ইভ্যালিতেও বলতে গেলে সবসময় মনে হতো যে এত দ্রুত টাকা জেনারেট করার মেশিন, এগুলো কিন্তু সিকিউর নাও হতে পারে। এবং আলটিমেটলি 2-3 বছর পরে বা ডেস্টিনি আরও বেশি সময় ধরে ছিল, আলটিমেটলি এগুলো একসময় গিয়ে লুজ করছে। তো এটা কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে। থ্যাংক ইউ অল।